দর্শক স্বাগত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব জ্বালানি তেলের দাম কমার বিষয়ে, সাথে থাকবে রাজনৈতিক আরও কিছু বিষয়। আলোচনার জন্য আমরা স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, এছাড়াও আরও আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে যাই এবং আজ সরকারিভাবে, যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপনটা হয়নি, হয়তো হয়ে যাবে, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৬ আগস্ট এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছিল। আজকে সেখান থেকে ৫ টাকা কমানো হয়েছে। আপনারা অবশ্যই এই জ্বালানি তেল, দ্রব্যমূল্য, অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন করছেন। তো এই সিদ্ধান্তটা আপনি কিভাবে নেবেন? যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আসলে হীরক রাজার দেশের সরকার যেমন হয় ঠিক তেমনই। আপনার ছোটবেলা পড়েছিলাম গরু মেরে জুতা দান। আমি ভাবতাম যে এটা আবার কি, এটা কোথায় কাজে লাগবে, এটা যে এত সিরিয়াসলি কাজে রাখবে, জীবনের পরিণত বয়সে এসে এটা এরকম ভাবে প্রিপারেট ছিলাম না। যে ৪৬ টাকা তেলের দাম বাড়লো, কমলো কত কয়েকদিন পরে, প্রজ্ঞাপনে দিল ১০৪ টাকা, রাত ৯টায় স্ক্রলে দেখলাম ১৩৫ টাকা। তার মানে ৩১ টাকা বেড়ে গেল। যে দেশের মানুষ, গড় মানুষ ৪,০০০ থেকে ৮,০০০ টাকা ইনকাম করে, তাদের তেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছু বাড়বে। অথচ বাংলাদেশে একমাত্র লাভজনক প্রতিষ্ঠান, একমাত্র, যদিও অনিয়ম, দুর্নীতি চরম পর্যায়ে একদম অস্থিমজ্জা পর্যন্ত খেয়ে ফেলছে, বিপিসির অনিয়মই হচ্ছে ৯,০০০ কোটি টাকা। এই কয়েকদিন আগের কথা, যা দুর্নীতি দেখে সংসদীয় কমিটি স্তম্ভিত হয়েছে। অথবা আপনাকে যদি বলি তেলের দামের কথা, সংসদের কথা উঠে মনে পড়ল, লক্ষ লক্ষ কোটি টাকার যখন বাজেট বরাদ্দ হয়, যখন আমি এমপি ছিলাম, কিছু তো দুই একটা কথা বলতে পেরেছি বা চেষ্টা করেছি, তখন দেখা যেত যে কোনো একটা বাজেটে কোনো একটা জিনিসের দাম হলো ১,০০০ কোটি টাকা, ১০০ কোটি টাকা, আমরা বলতাম ১ টাকা ছাঁটাই করা হোক। তারপরে আসলে জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে, ১ টাকা ছাঁটাই হোক। আজকের এই যে তেলের মূল্যটা ৫ টাকা কমে, এই প্রজ্ঞাপন এখনো জারি হয় নাই। আমি ধিক্কার জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। এই কারণে আমি একটু বলি, একটা তো স্বাগত আপনি জানাবেন, এক ধাপ তো আমি বলি নো। ডাকাত, শোনেন, একটা ডাকাত ডাকাতি করতে এসে যখন সমস্ত কিছু নিয়ে, যখন একজন নারীকে ওই বাড়ির নগ্ন করে যাওয়ার সময় একটা শাড়ি ছুঁড়ে ফেলে যায়, আমি কি তাকে ধন্যবাদ দিতে পারি? আমি তাকে ওই জায়গায় বলতে চাই, ৫ টাকা আসলেই কি না আসলে কি। আমি কিন্তু ভীষণ নিষ্ঠুর ভাবে সরকারকে দেখেছি বলেই আমি বলেছি, এবং এরকম ঘটনার শিকার কিন্তু আমি ছোটবেলা আমি আমার আত্মীয়র বাড়িতে আমি দেখেছি। সবকিছু নিয়ে যখন দেখেছে, পরনের শাড়িটাও দামি, দেখাচ্ছে শাড়িটাও খুলে নিয়ে গেছে, যাওয়ার সময় একটা ছিঁড়া শাড়ি ঢিল দিয়ে গেছে। এটা কি আমি বলতে পারি মানবতা? আজকের এই তেলের দাম বৃদ্ধি বা কমানো, আমি এর চেয়ে উপরে উঠতে পারলাম না। আমি আবার আসি, যেটা একমাত্র লাভজনক প্রতিষ্ঠান এখনো। জি জনাব আমিনুল ইসলাম, আমরা যেটা দেখি যে কোন জিনিসের দাম সরকারিভাবে যদি কোনো সিদ্ধান্ত হয়, দাম বাড়ানোর সাথে সাথেই সেটা কিন্তু ইফেক্ট হওয়ার আগেই বাজারে তার ইম্প্যাক্ট পড়ে যায়।
আবার কোনো জিনিস দাম কমালে সেটার ইফেক্ট একটু কমে হয়। আমি যদি এভাবে বলি যে এই যে দাম কমলো, বাস ভাড়া কি কমবে? অন্যান্য জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছিল, তেলের দাম মানে বৃদ্ধির সময়, সেটা কি কমানো যাবে? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন। আমি আপনার সেই প্রশ্নে যাওয়ার আগে বেগম নীলুফার মনি যে কথাগুলো বলছেন, আমি শুনে ভাবছি হাসবো নাকি কাঁদবো। উনি একজন পার্লামেন্ট মেম্বার, ছাত্র রাজনীতি করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেত্রী। তেলের দাম বাংলাদেশে বেড়েছে, এই জন্য উনি বলছেন হীরক রাজার দেশ। হীরক রাজার দেশ আমি মানতাম যদি পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ হতো যেখানে জ্বালানির দাম বেড়েছে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আমি তার কাছে অনুরোধ জানাবো, পৃথিবীর একটি রাষ্ট্রের নাম উনি বলুক যে রাষ্ট্রে তেলের দাম বাড়েনি, ইভেন যারা তেল উৎপাদন করে স্বয়ং তাদেরও না। কিন্তু আমি বলছি, তারপর আপনি বলেন, আমি শেষ করি, তারপর আপনি বলবেন, প্রশ্ন অবশ্যই করবেন। এখন আওয়ামী লীগ সরকার তেলের দাম বাড়িয়েছে একেবারে সর্বশেষ অবস্থায় এসে। আওয়ামী লীগ যখন তেলের দাম বাড়িয়েছে, মানে প্রায় 6 মাস পরে যুদ্ধের, তেলের দাম বাড়ানোর পরও আমি যদি বাংলাদেশের সাথে পাকিস্তান, ইন্ডিয়ার সাথে তুলনা করি, যেহেতু আমরা সেম ইকোনমির দেশ, তাহলে কিন্তু এখনও বাংলাদেশে তাদের চেয়ে তেলের দাম কম। আবার আওয়ামী লীগ আজকে যখন 5 টাকা তেলের দাম, বলতে পারবেন না, অফকোর্স কম। আপনি কনভার্ট করেন। ইন্ডিয়াতে 1 লিটার অক্টেনের দাম 111 রুপি, ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশে 140 টাকা। কারণ আপনি 73 টাকা আবার 100 টাকায় আপনি ইকুইভ্যালেন্ট হিসাব করেন। আচ্ছা, আমি দেখে এসে বলছি এটা। আর পাকিস্তানের তো উদাহরণ দিলাম, 250 টাকা দাম। হ্যাঁ, তাহলে এখন আমি এরা সেম ইকোনমি বলে কথাগুলো বলছি। আচ্ছা, তারপরে আজকে যখন সরকার 5 টাকা করে তেলের দাম কমিয়েছে, তখন গতকালের CNN BBC নিউজ হচ্ছে যুক্তরাজ্য তেল এবং বিদ্যুতের দাম 80% বাড়িয়েছে। তো এরপরেও নীলুফার মনিরা যখন বলে যে হীরক রাজার দেশে বসবাস করছি, অথবা তারা যখন বলে যে দুর্নীতি হচ্ছে, অথবা তারা যখন বলে যে ওই যে ডাকাতের একটা উদাহরণ দিল, একটা হাস্যকর অপ্রাসঙ্গিক উদাহরণ দিল। অপ্রাসঙ্গিক হাস্যকর অনেক কথা বলা যায়, বিষয়টা হচ্ছে মানুষ কতটুকু বিশ্বাস করে। তার আগে যদি আমি বলি, তাহলে ওনারা বলবেন যে আপনি পুরনো কাহিনী বলছেন কেন, দুর্নীতির কথা বলছে। আচ্ছা, কাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পরপর? এখন আর গত 13 বছরে বাংলাদেশ দুর্নীতির কোন জায়গায় আছে? এই ব্যারোমিটারটা দেখেন, মানুষ বিচার করুক। বিপিসি লাভ করেছে, লাভ করে বিপিসি, আপনি অবশ্যই জানেন, বাংলাদেশে 68-এ প্রথম ইস্টার্ন রিফাইনারি হয়েছিল, এরপরে এটার আর সেকেন্ড কোনো ইউনিট হয়নি। বর্তমানে বিপিসি সেকেন্ড ইউনিট করার চেষ্টা করছে এবং সেখানে তাদের ইনভেস্টমেন্ট আছে। পাইপলাইন তৈরি করছে, সেখানে তাদের ইনভেস্টমেন্ট আছে এবং প্রফিট করছে বলে তো 8,000 কোটি টাকা ভর্তুকি দিতে পারলো গত 6 মাসে। এখন আপনি কি চান যে ভর্তুকি দিতে দিতে একেবারে নিঃশেষ হয়ে যাক? আমরা তো অনেক সময় সরকার থাকলে আপনাকে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। আজকে শ্রীলঙ্কার কথা মুনিয়াপাড়া বলেন, উদাহরণ টানেন। শ্রীলঙ্কায় জায়গায় কেন আসলো? হুট করে পপুলার হওয়ার জন্য ট্যাক্স কমিয়ে দিল, অর্গানিক ফুডে গেল, প্রোডাকশন হলো না, ট্যাক্স আসলো না। তো আপনাকে তো রাষ্ট্রটা চালাতে হবে। তো এই বাস্তবতাগুলো মাথায় না নিয়ে আপনি মনের মাধুরী মিশিয়ে যা খুশি বলে গেলেন, এটা কোনো রাজনীতি হতে পারে না, দায়িত্বশীল রাজনীতি নয়। ওনারা ভুলে যান কেন? উনি বিদ্যুতের কথা বলছেন, তেলের কথা বলছেন, তাদের আমলে তো মানুষ সার কিনতে পারে না, গুলি পেয়েছিল, 18 জন কৃষক মারা গিয়েছিল। হ্যাঁ, আপনি বলবেন না আপনার সময় লিখে রাখেন এগুলো। 18 জন কৃষক গুলি গিয়েছিল, কানসারে 22 জনকে বিদ্যুৎ চাওয়ার কারণে হত্যা করা হয়েছিল। আর তারাই আজকে বলেন যে আমরা হীরক রাজার দেশে বসবাস করছি। বাস্তবতাটা মাথায় রেখে কাজ করলে তাহলে মানুষ মনে করি, দর্শকরা মনে করবে যে আমরা দায়িত্বশীলকে কতটুকু এটা ভাবা উচিত। রাজনীতিবিদদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। জি, ডক্টর জাহিদ শুনতে চাই, তেলের নিয়ে কথা হচ্ছে। ধন্যবাদ। তেলের দাম দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য 5 টাকা কমিয়ে ফেললে হিসাব একটু পাল্টাবে। আমি 5 টাকা কমানোর আগের কথা বলছি। নেপাল একটু বেশি আছে, নেপাল, ভারত, পাকিস্তান সবার আমাদের চেয়ে কম আছে। আমি পড়ে শোনাতে পারবো। হ্যাঁ, দেব। আমি অন্য একটা জায়গা নিয়ে কথা বলতে চাই। মানে বাংলাদেশ যে আর সব দেশের চাইতে একটা ভয়ঙ্কর দেশ, তার অন্য একটা প্রমাণ আছে। প্রত্যেকটা দেশে যে কোনো জ্বালানি তেলের মূল্য যাই হোক না কেন, সেই দেশে কেরোসিনের দাম অন্য যে কোনো ফুয়েল, ডিজেলের তুলনায় 20 থেকে 25 টাকা বাংলাদেশি টাকায় কম, প্রত্যেকটা দেশে।
ডিজেলের তুলনায় কেরোসিনের দাম। বাংলাদেশে কেরোসিন আর ডিজেল একই সমান মূল্য করা হয়েছে 114 টাকা। কেরোসিন কে ব্যবহার করে? কেরোসিনের দুটো ব্যবহার, একটা পিউরিফাইড কেরোসিন ব্যবহার করা হয় জেট ফুয়েল নামে প্লেনে, ওটা আলাদা হিসাব। আমাদের দেশে কেরোসিন সারা দেশ সবাই বোঝে, পাকিস্তান বোঝে, ভারত বোঝে, শ্রীলঙ্কা বোঝে, নেপাল বোঝে, কেরোসিন ব্যবহার করে সবচেয়ে প্রান্তিক মানুষ। আপনি এটা ডিজেলের সমান করেছেন। এর আগেও ডিজেলের সমান ছিল কেরোসিনের দাম। না, বলা হচ্ছে যে এই যে জেট ফুয়েলটা যেহেতু নেয় অন্যান্য এয়ারলাইন্সের সব বাংলাদেশে এসে, যেহেতু বাংলাদেশের দাম কম, আপনি জেট ফুয়েলের দাম ওভাবে বিক্রি করেন। জেট ফুয়েল কিন্তু সরাসরি কেরোসিন না, এটা একটু পিউরিফাইড কেরোসিন, ওটা আমাদের গ্রামগঞ্জের ওই কেরোসিন না। সো আপনি ওটার দাম বাড়ান, কিন্তু আপনি এই যে গ্রামের মানুষ যে কেরোসিন ব্যবহার করছে সেই কেরোসিনের দামও আপনি ডিজেলের সমান করে দিয়েছেন। প্রত্যেকটা দেশে 20 থেকে 25 টাকা, আপনি খোঁজ নিলেই জানবেন, এগুলো তথ্য পাওয়া খুব সহজ, কিন্তু আমরা ওটার দামও ডিজেলের সমান করেছি, 114 টাকা করেছি। সো আমাদের এই একটা জায়গায় খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। নাম্বার 2 হচ্ছে, দেখুন এই যে শুল্ক কমানোর কথা হচ্ছে, এতদিন আমরা লসের কথা শুনেছি। লস আসলে সরকার কখনো করে নাই। লস করেছিল যদি কিছুটা করে থাকে বিপিসি, এর মধ্যে হিসাবের 34% ট্যাক্স আপনি বিভিন্ন রকম ভাবে বসিয়ে দাম বাড়ে, বিপিসি তার চেয়ে কম দামে বিক্রি করে বলে লস হচ্ছে। আমরা তখনও বলেছি, আপনার এখানেও সম্ভবত একদিন এসে বলেছি যে এই শুল্ক কমিয়ে দিলেই কিন্তু আপনার দাম বৃদ্ধি করার প্রয়োজন ছিল না। আজকে আপনি করলেন, কিন্তু কি হলো না। আমরা প্রায় দেখি সরকারি দলের পক্ষ থেকে ভারতের উদাহরণ দেওয়া হয়, ওদের দাম বাড়লেই বাড়িয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের সাথে ভারতের তুলনা করা একেবারেই অনুচিত একটা পয়েন্টে। ধরুন আপনি বাংলাদেশে যখন ডিজেলের দাম বাড়ালেন, আপনি কিলোমিটার প্রতি বাসের ভাড়া যা করলেন, ঢাকা শহরে কোনো বাস বা বাইরের আন্তঃজেলা কোনো বাস আপনি যত টাকা বাড়ার কথা ছিল তার চেয়ে বেশি বেড়েছে, কোনো বাস ওই টাকা ফলো করেনি। ভারতে ওটা হয় না। ভারতের বড় সিটিগুলোর পাবলিক ট্রান্সপোর্ট পুরো স্টেট ওন্ড। সুতরাং আপনি খোঁজ নিলে দেখবেন আমাদের দূরত্ব অনুযায়ী ভারতে অর্ধেক টাকা এখনো মানুষ যেতে পারে। ডিজেলের দাম দিয়ে আমার কিছু আসে যায় না, আমি তো ডিজেল খাই না। ডিজেল আমার জীবনে যে প্রভাব ফেলে সেটা কতটুকু পড়ছে দেখতে হবে। চিটাগং থেকে ঢাকা পর্যন্ত একটা কাভার্ড ভ্যান আসতে 60-70 লিটার ডিজেল লাগে। একটা হিসাব আছে যে 2300 টাকার মতো এক্সট্রা লেগেছে। ভাড়া বেড়েছে 5 থেকে 6 হাজার টাকা, 2 গুণ বা 3 গুণ বেড়ে গেছে। তো বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটে। এই পরিবহনের সিন্ডিকেট কারা, কি আমরা কি জানি না? কেন তাদের বিরুদ্ধে কিছু করা যায় না? তারা কাদের লোক সব তো আমরা জানি। সো বাংলাদেশে যখন এই ঘটনাটা ঘটবে আপনি জানেন, আপনি দাম বাড়াতে দেন কেন? এই যে 5% 5 টাকা কমালেন বা এটা আরো 10-15 টাকা কমালে আসলে কিছু হতো না। আমি বরং বলছি এটা করে আপনি আপনার ওই সিন্ডিকেটকে লাভবান করেছেন, কারণ তার অপারেটিং কস্ট কমেছে, তার লাভ আরো বাড়বে। এখন না, শুল্ক যে কমালো, জি, সেটার ইম্প্যাক্ট আমরা পাবো না কেন? চালের আমরা আজকে দেখলাম যে চালের যে শুল্ক কমিয়েছে, যদি কম বেশি এটা একটু সূক্ষ্ম হিসাব, যে 15% শুল্ক কমানো হয়েছে। জি, তো এই ইম্প্যাক্টটা তো আমি বাজারে পাবো না? আমরা পাবো না। আমি চালের জায়গায় আসছি, পাবো না, কারণ আমাদের সামনে তো এক্সাম্পল আছে। আমি আসছি, আমি আগে তেলের কথাটা বলছি। তেল, আপনি তো তেল কিনছি না সরাসরি। সো তেলের প্রভাব, পরিবহনের খরচ, আমরা যাই কিনে না কেন তার সাথে তো ট্রান্সপোর্ট আছে না? সেটা আছে, সেটি তো আলাদা হিসাব। আলাদা হিসাব মানে আপনি যেরকম বাজার সিন্ডিকেট, মানে ডিমের দাম আন্তর্জাতিকভাবে কোথাও বাড়ে নাই, আমরা ডিম আমদানিও করি না, কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে ডিমের দাম বেড়েছে। এটি একটি সিন্ডিকেটের কারসাজি। এই সিন্ডিকেট তো আপনি রাতারাতি একদিনে ভেঙে ফেলতে পারবেন না। আপনি ভাঙবেন না তো, এই সিন্ডিকেট আপনি ভাঙবেন না। একটু খেয়াল করি আমরা যে 5 টাকা কমালাম, সেই বেনিফিটটা কে পাবে? যে বাস চালায়, যে ট্রাক চালায়। আপনি তো ডিজেল কিনলে সেটা হতে পারতো, কৃষক যিনি ডিজেল কিনে সেচ দেন তার সরাসরি কিছু বেনিফিট হতে পারে, কিন্তু আপনি পণ্য কিনি। সো ট্রাক ভাড়া কমবে না, কমে না, বাংলাদেশে কমে নাই আগেও। ফলে বাস ট্রাক আমরা সমান ভাড়া দেব, কিন্তু মালিক পক্ষ যারা এগুলো অপারেট করছেন তাদের অপারেটিং কস্ট কিছুটা কমে গেল, তার প্রফিট বেড়ে গেল। আপনি ওই সিন্ডিকেটটাকে আসলে যে টাকা কমাচ্ছেন ওর বেনিফিট দিচ্ছেন তাকে, ও তো আপনার লোক। বাংলাদেশের মালিক সমিতির প্রেসিডেন্টকে, পরিবহনের শ্রমিক সমিতির প্রেসিডেন্টকে আমরা জানি না। না, সেটা হয়তো পদের দিক থেকে হয়তো আওয়ামী লীগ হতে পারে, কিন্তু সকল মালিকরাই কি আওয়ামী লীগ করবে? না, করতে হবে না। তো ব্যাপারটা হচ্ছে আপনার এই যে স্বার্থ রক্ষা করার প্রশ্ন, এই যে আপনি বলছেন অ্যাকশন নেয়া, আপনি অ্যাকশন নিতে চাইলে তো আপনি আগে অ্যাকশন নেবেন। আপনার কি ইচ্ছেটা আছে? আমি প্রায় বলি, ওই যে আমরা ছোটবেলায় শুনতাম ধূমপান ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট, সিন্ডিকেট মুক্ত হওয়ার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। আপনার ইচ্ছা নাই আসলে, আলটিমেটলি আপনি চান না যে এগুলোর, কারণ ও আপনার একটা এক্সটেনশন, ও আপনার দলের লোক, ও যে বেনিফিট করে বাজার থেকে যে টাকা তুলে নেয় তার হিসাব বা বাটোয়ারা বিভিন্ন জায়গায় হয়তো। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যাই। আমরা আলোচনা করছিলাম তেলের দাম কমানোর ইফেক্ট সমাজে আমরা কতটুকু পাবো।
দেখেন, ইফেক্টের জায়গায় জাহিদ সাহেব যেটা বলেছেন সম্পূর্ণ সত্যি কথা। এটা জনগণের সাথে যারা কাজ করে, জনগণের মতো করে যারা মাঠে ঘাটে চলাফেরা করে, এটা সবাই বুঝে। এখানে ফাঁকি দেওয়ার কোনো কাজ মানে কোনো কিছু নাই। এই যে বিপিসি এর কথা এত কিছু বলেন, বিপিসি কি আসলেই লোকসানে আছে? বিপিসি আপনার ধরেন 10/8/22 আমার একটা রিপোর্ট আছে, 2015 থেকে 22 এই অর্থ বছরগুলোতে আপনার নিট মুনাফা করেছে 48,122 কোটি টাকা। 2018 থেকে 22 শুল্ক কর লভ্যাংশ বাবদ গভর্নমেন্টকে বিপিসি দিয়েছে 56,309 কোটি টাকা। ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে 31,939 কোটি টাকা। এইটা তো জনগণের থেকে 8,000 কোটি টাকা যে লস করলো এর মাঝে এই 9,000 কোটি টাকা বিপিসি ঠিক আছে, কিন্তু এর মাঝে শোনেন অনিয়মে 9,000 কোটি টাকার গরমিল দুর্নীতি আছে অনিয়মে। এখন আপনি যে আগে লাভ করছেন, আপনি যদি হঠাৎ লস হয়, আপনার যেটা ফিক্সড ডিপোজিট আছে আপনি তো লাভ থেকেই করছেন। এই লাভটা কাদের জন্য? আপনি তো জনগণের জন্যই করছেন। জনগণের উপর দিয়ে যখন সমস্ত বিশ্বে তেলের দাম কম ছিল, তখনও বাংলাদেশে তেলের দাম একটা পর্যায়ে নর্মাল রেঞ্জে স্ট্যান্ডার্ড বাড়ানো ছিল। কিন্তু হঠাৎ করে আপনি 46 টাকা, এটা কোনো দেশের কাজ হতে পারে না। 46 টাকা একটা লিটারে তেলের, এটা ইম্পসিবল আমি মনে করি। সেইখানে সরকার যে কথাগুলো আসলো, আপনি মাথা ব্যথার জন্য মাথা কেটে দিলেন 46 টাকা, ফাইন। পরের দিন আপনার গাড়ি ঘোড়া সব বন্ধ থেকে তারা আদায় করে নিল, যেখানে 8 আনা হয়তো বাড়তে পারে জনপ্রতি, সেখানে তারা 20 টাকা করে নিয়ে নিল, 20 টাকা বাড়ালো। এটা আরেকটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটরা কারা? সিন্ডিকেট এখন দেশ চালায়। আপনি হিসাব করেন, আপনি বাংলাদেশের 64টা জেলায় যারা পরিবহন মালিক আছে তাদের দেখবেন 64টা জেলায় এমপি মন্ত্রীরা পরিবহনের সঙ্গে সম্পৃক্ত, সরকারের লোকদের সাথে সম্পৃক্ত। আমি বলি সরকার থাকে সবসময়, আমি অস্বীকার করছি না, কিন্তু শোনেন কাঞ্চন ভাই, একটা ছোট্ট ফুটা, যে ফুটা দিয়ে আপনার দেখতে গেলে দুর্বীক্ষণ যন্ত্র লাগতো, সেটা এখন ওই ফুটাটা এত বড় হয়ে গেছে যে বাংলাদেশ ঢুকে যায়। আপনি অত বড় হয়ে গেছে যে 12 মাসে আপনার সুইস ব্যাংকে 3,000 কোটি টাকা জমা পড়ে 12 মাসে, শুধু একটা ব্যাংকে। আরো তো এরকম পানামা টানামা অনেক কিছুই আছে। আমি যেখানে বলছি এটা, এই শুল্ক কমিয়েছে, আপনি খুব খুশি, ফুরফুরে হয়ে গেলেন। শুল্ক তো তেলে, সোয়াবিন তেল যখন চরম পর্যায়ের দুর্বিষহ অবস্থা, তখন 30 টাকা শুল্ক সরকার কমিয়ে দিল। তার মানে কি 30 টাকা লিটার প্রতি যদি সোয়াবিনে যদি সরকার নিত, সরকার ওটা নেওয়া বন্ধ করলো। 30 টাকা তো মিল মালিকদের অটো কমে গেল, কিন্তু মিল মালিকরা বললো সরকার যাই কমাক না কেন আমাদের 1 টাকা কমানো সম্ভব না। আপনি নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা না, মিল মালিকরা কিন্তু 1 টাকা কমালো না। তাহলে এই শুল্ক কমলে কি জনগণের লাভ হবে? জনগণ শুধু দেখছে 3 টাকা 4 টাকা, এই সপ্তাহে কিনতে গিয়ে পরের সপ্তাহে চাল কিনতে গিয়ে 4 টাকা বেশি, তারপরের সপ্তাহে কিনতে গিয়ে 8 টাকা বেশি, তারপরের সপ্তাহে কিনতে গিয়ে 10 টাকা বেশি। এই হলো অবস্থা। এখন আমি যদি আপনাকে একটা হিসাব দেখাই, একটা রিপোর্ট, জীবনযাত্রার ব্যয়টা কোন জায়গায় মানে কতটা বাড়ছে। গ্যাসে 2008-এ গ্যাসের দাম ছিল 350 থেকে 400 টাকা, 2 বার্নার এক বার্নার। বর্তমানে 990 থেকে 1080 টাকা। আপনি দেখেন 8 থেকে এই পর্যন্ত। জ্বালানি তেল 2008-এ অকটেন ছিল 77 টাকা, ডিজেল ছিল 46 টাকা, বর্তমানে 135 টাকা, 114 টাকা। বাস ভাড়া পার কিলোমিটার 2008-এ ছিল 1 টাকা 20 পয়সা, এখন হলো 2 টাকা 50 পয়সা। পানি 14 বছরে 15 বার পানি বেড়েছে। একটা মানে পানির যে একটা ডিজি, তার বেতন বাংলাদেশে সারা বিশ্বে এরকম, আমি জানি না যে আমেরিকার প্রেসিডেন্ট এত বেতন পায় কিনা, আমার জানা নাই। 14 বছরে 15 বার দাম বেড়েছে। 9,000 লিটার পানির দাম ছিল 6.4 টাকা 4 পয়সা, আগামী মাস থেকে হবে এটা 15.96 পয়সা, 16 টাকা। আমি শেষ করি, এইটুক শেষ করে দিব। বিদ্যুৎ 10 বছরে 9 বার দাম বেড়েছে, লাস্ট 10 বছরে। 2010-এ ছিল 3.73 টাকা, বর্তমানে ওটা হচ্ছে পার ইউনিট 7.13 টাকা। এই যে আবার শুনতেছি নতুন করে বিদ্যুতের দাম সামনের মাসে আবার ঘোষণা আসবে। এই অবস্থায় এটা কি একটা দেশ? না এটা মগের মূল্য। একটা মানুষের, কোনো মানুষের আয় বাড়ে নাই,
নিম্ন মানুষগুলো, আপনি সরকারি চাকরিজীবী কয়জন, কয় লাখ লোক সরকারি চাকরিজীবী এই 18-20 কোটি মানুষের মধ্যে আপনি আদমশুমারিতে কোটি কোটি মানুষ কমায় দিলেন, তাতে কি সত্যিকার অর্থে অভাব কমলো না সেই মানুষগুলার আপনার জীবনের দাম বাড়লো? কোনটা হলো? জি আসবো। আমি আসলে মনে ব্যাপার কথাগুলো শুনে আমি খুব মজা পাই, খুব আনন্দ পাই, কারণ উনি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। একটা উদাহরণ ভুলতেন, মানে একটা উদাহরণ দিলে আরো ভালো হতো। সেটা হচ্ছে উনি যদি একেবারে 250 বছর আগে ফেরত যেয়ে বলতেন যে নবাব আলী বর্দিখানা আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, তাহলে কিন্তু আরো ভালো হতো। এই কারণে উনি বলেনি। এই কারণে না, আমি বলছি আমি বলছি নবাব আলী বর্দিখানা আমলে যখন টাকায় 8 মণ চাল পাওয়া যেত, ওই উদাহরণটা টানলে আরো সুন্দর হতো, যে আমরা আবার ওই জায়গাতে ফেরত যেতে চাই ওই সময়। কারণ তখন মানুষের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, কিন্তু টাকায় 8 মণ চাল ছিল। আমি কেন কথাটা বললাম, মনে আপা যে কথাগুলো বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার মান বাড়া, এগুলো একটাও অসত্য না, সত্য। কিন্তু আমার প্রশ্নটা যেটা আমি করতে চাচ্ছি, এটা কি শুধু বাংলাদেশে বেড়েছে নাকি সারা পৃথিবীতে বাড়ছে? আমি তো আগেই বলেছি উনি একটি পার্টির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি, তো উনি নিশ্চয়ই মিডিয়াগুলোতে চোখ রাখে, আমরা যেরকম রাখি। তো আপনি পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রের কথা যদি আমরা বলি, রাশিয়া, আমেরিকা এবং ইউকের কথা বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে গত 40 বছরে জিনিসপত্রের দাম এরকম বাড়েনি, গত 40 বছরে এরকম বাড়েনি। এখন আমি শেষ করেছি না, আবার তাদের জীবনযাত্রা আমি বলছি সে জায়গায় আসে। হ্যাঁ, আবার হ্যাঁ, এটা ঠিক, ওদের জীবনযাত্রা বাড়ুক না বাড়ুক, ওদের পার ক্যাপিটা ইনকাম আমার চেয়ে অনেক বেশি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, এই কারণে বিশ্ববাজারে আমরা গরিব দেশ বলে কি তেল কম দামে পাচ্ছি কিনা? না, সেটা তো কোনো সুযোগ নাই। তাহলে আপনি করবেনটা কি, উপায়টা কি, বিকল্প কি আছে? আপনি বলছেন আমি বলছি শুনেন, আমি সিন্ডিকেটকে ধরতে হবে, ওই জায়গায় আসছি, ওইখানে আমরা নজর দিতে হবে। উনি বলছেন বিপিসি লাভে আছে। আমি বলছি কি, বাংলাদেশ ছাড়া পৃথিবীর এরকম কয়েকটি দেশ ভর্তুকি দেয়, বিপিসি লাভে আছে, বুঝলাম। তাহলে এই যে গতকালের বিবিসি থেকে শুরু করে সমস্ত মিডিয়াতে আসলো যে লন্ডনে তেল এবং বিদ্যুতের দাম 80% বাড়ানো হয়েছে, ওদের বিপিসি কি লসে আছে? ডেফিনেটলি নট। এটা অলওয়েজ একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় এই বিষয়টা সমন্বয় করতে হয়, এইটা হচ্ছে বিশ্ব বাস্তবতা। এখন আপনি সিন্ডিকেশনে আসেন। সিন্ডিকেশনটা আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলি, আমাদের রাজনীতির যে ধারা, সেই রাজনীতির ধারায় এই ধারার পরিবর্তন না করে সিন্ডিকেশন ভাঙা অনেক কঠিন কাজ। কারণ আপনি দেখেন, সরকার হয়তো মনে আপনারা বলবেন যে আমরা লোক দেখানো করছি, হ্যাঁ, সব যদি লোক দেখানো হয় কিছু করার নেই, কিন্তু সরকার সিন্ডিকেশন ভাঙার জন্য প্রতিদিন অলমোস্ট বাজারে আপনার অভিযান চলছে। আবার আপনি যদি মুক্তবাজার অর্থনীতিতে যান, তখন কিন্তু সেখানে আপনি অভিযান চালানোর কোনো সুযোগ নেই, তারপরে সরকার করছে। এবং সরকার বরাবর যারা আমাদের ইম্পোর্টার আছে তাদের সাথে বসছেন, চেষ্টার কমতি নেই। এবং চেষ্টার কমতি নেই বলেই 15% চালের উপরেও আপনার ভর্তুকি ট্যাক্স কমানো হচ্ছে, যাতে অন্তপক্ষে সেই জিনিসগুলো মানুষ পায়। আবার সরকার মানুষের এই জায়গাটা অনুধাবন করতে পারছে বলেই সিদ্ধান্ত নিয়েছে এই অক্টোবর থেকে 50 লক্ষ পরিবারকে মাত্র 15 টাকা কেজি করে সপ্তাহে চাল দিবে। আবার 2 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে 35 টাকা করে চাল দিবে, চেষ্টা করছে। কিন্তু সামগ্রিকভাবে যে ব্যয় বেড়েছে, সামগ্রিকভাবে যে মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, এটা তো বিশ্ব বাস্তবতা। এই বাস্তবতার বাইরে যাওয়ার আমাদের সুযোগ কোথায়? এই বাস্তবতার সুযোগ যদি ওইখানে না থাকে, তাহলে আমাকে আভ্যন্তরীণভাবে সেই ব্যবস্থাপনাগুলোর দিকে যেতে হবে। ব্যবস্থাপনার কথাই তো বললাম, ব্যবস্থাপনার করার জন্যই তো সরকার 50 লক্ষ পরিবারকে 15 টাকা চাল দেয়। আমরা কিন্তু যেটা দেখলাম, এবং 2 কোটি পরিবারকে 35 টাকা করে টিসবি থেকে চাল দেওয়া, ঠিক আছে। আমরা দেখেন এখন চালের কিন্তু ভরা মৌসুম, কিন্তু তারপরও এই বাজারটা অস্থির। আমি কিন্তু এখানে আমি অকপটে একটা কথা স্বীকার করেছি যে আমাদের এই যে সিন্ডিকেশন, যেমন আপনি ডক্টর জাহিদ একটি কথা বলেছেন যে ইন্ডিয়ার কথা, যে ইন্ডিয়াতে তেলের দাম বাংলাদেশের চেয়ে কম। আমি সামান্য কম না, আপনি বলি, আমি গত 4 দিন আগে ইন্ডিয়া থেকে এসেছি এবং সেখানে 111 টাকা, সেখানে আমি কলকাতার কথা বলছি, 111 টাকা। আর আমাদের দেশের আমরা ওখানে 100 টাকা দিলে ওরা আমাদের দিচ্ছে 73 টাকা। তাহলে আপনি ইকুইভ্যালেন্ট হিসাব করে এটা 150-এর উপরে যাবে। আর পাকিস্তানের উদাহরণ টানলাম, এটা কেন বললাম, সবসময় কিন্তু পাশাপাশি দেশগুলো, এটা আপনি 60-এর দশকে যান, 60-এর দশকে লাইন বলি,
আপনি ইন্ডিয়ার কথা যে বললেন, কয়েকদিন আগে ইন্ডিয়ার টাকা বাংলাদেশের টাকা প্রায় সমান ছিল, তাহলে আজকে 30 টাকা যে আপ ডাউন হলো, এই যে মূল্যস্ফীতিটা আপনি এটা তো বলছেন না, বলছি আমি তো স্বীকার করলাম মূল্যস্ফীতি হচ্ছে, তো আমি তো বলছি না এটা অস্বীকার করছি। তাহলে আপনার কাহিনীটা কি? ওই সুতিতে ট্যাঙ্ক করতে নেই। আপনার পাকিস্তান কোথায় আছে? আপনি যেদিকে ঘুমাবেন আপনার জায়গায় যাবেন। পাকিস্তান কোথায় আজকে? আমি ওইটা বলছি না, আপনি কয়েকদিন আগে পাকিস্তান তো আমাদের চেয়ে 100 রুপিয়ার টাকা প্রায় কাছাকাছি ছিল, তাহলে এটাই তো বাস্তবতা, আমি তো এটা বলছি। আর আপনি দেখেন এই যে পার্শ্ববর্তী দেশের উদাহরণ কেন আছে, আপনি যদি 60 দশকে ফেরত যান, আপনি দেখবেন তখন কানাডা থেকে প্রচুর মানুষ কিন্তু আমেরিকায় ঢুকতো, কারণ তখন আমেরিকার অর্থনীতি কানাডার অর্থনীতি অনেক নিচে ছিল। আজকে যখন দুইটা প্যারালাল হয়ে গেছে, সেখানে কিন্তু পয়সা দিলেও কিন্তু থাকতে আসে না, বেড়াতে যাই। অর্থাৎ যখন আমাদের ইকোনমি মেক্সিকো থেকে যায়, হ্যাঁ মেক্সিকো থেকে যায়, তো আমি এই জন্য ইন্ডিয়ার উদাহরণটা টানছি, অথবা অন্য, যেহেতু আমরা অলমোস্ট সেম ইকোনমি। ঠিক আছে, আপনার থেকে নিচে যে থাকবে সেদিকেই ঢলটা যাবে। হ্যাঁ, আপনার সিন্ডিকেশনের কথাটা আমি এই জন্য বললাম যে সিন্ডিকেশন এখানে লুকোচুরির কিছুই নেই, যে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করে এই পরিবহন সংস্কৃতি বলেন, এটা কিন্তু যেমন ইন্ডিয়াতে কিন্তু আমি বললাম, ইন্ডিয়াতে কিন্তু তেলের দাম বাড়ার সাথে সাথে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে আপনার ট্রান্সপোর্ট ভাড়া বেড়েছে, শুধু পাবলিক বাড়েনি। আর বাংলাদেশে কিন্তু বিআরটিসিতে কোনো ভাড়া বাড়েনি। জি, আসবো ডাক্তার জাহিদ, শুনতে চাই। ধন্যবাদ। মানে ভারতে দাম বাড়লো আর আমাদের দাম বাড়ার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। একটু কঠিন হলেও আমি একটা জিনিস একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। আমাদের আসলে একটু এখন কিন্তু দুনিয়াটা যেমন হয়েছে এবং সরকার যেহেতু বিরাট মাথাপিছু আয়টাই নিয়ে খুব প্রোপাগ্যান্ডা করে, আমাদেরকে একটু স্মার্টার হয়ে ওঠা উচিত। এর মধ্যে একটা ফাঁকি আছে। ধরুন মাথাপিছু আমরা ধরে নিলাম কাগজে কলমে আমরা ভারতের চেয়ে বেশি আছি, আমাদের জিডিপিকে বাড়িয়ে দেখান, জনসংখ্যা কমিয়ে ভাগটা দিয়ে বাড়িয়ে দেখান, কাগজে কলমে ধরে নিলাম। পৃথিবীতে তারপরও না দুটো দেশের তুলনার জন্য আরেকটা ব্যাপার খুব জরুরিভাবে আছে, সেটাকে পিপিপি বলে, পারচেজিং প্রাইস প্যারিটি। আপনার টাকার ক্রয় ক্ষমতা কত? আপনি 1000 টাকা বাংলাদেশে পেলেন, ভারতের ইকুইভ্যালেন্ট অত রুপি একজনের কাছে দিলেন, দেখা গেল সে যদি ওই টাকায় যে জিনিস আমি 1000 টাকায় কিনতে পারি সে যদি কম টাকায় কিনতে পারে, তাহলে তো তার টাকার ক্রয় ক্ষমতা বেশি। সো পিপিপি ডলার একটা বলে হিসাব আছে, সেই হিসাবে কিন্তু ভারতের এই মুহূর্তে মাথাপিছু আয় হচ্ছে $8,358, বাংলাদেশের 6,633। কারণ আমরা 2,500 বা 2,800 যাই ধরি, ক্রয় ক্ষমতার ভিত্তিতে এটা বেড়ে যায়। আমেরিকার তুলনায় আমরা বেশি কিনতে পারবো। সো আমাদের তুলনায় ভারত এখনো 25 to 30% বেশি মাথাপিছু আয়। তার মানে আমাদের দেশে সিন্ডিকেট বা যা যা বলি এসবের কারণে জীবনযাত্রার ব্যয় এমন জায়গায় আপনি নিয়ে গেছেন, আমার দেশে এই বেড়ে যাওয়ার প্রভাব অনেক বেশি। সুতরাং আমাদের দেশের সাধারণ মানুষ আমরা অনেক খারাপ থাকি। বাংলাদেশের চাইতে ভারতের তো অ্যাবসলিউট পভার্টি কম। সবচেয়ে গরিব যে মানুষ, ওই যে বিশ্বব্যাংকের $1.9 যে অ্যাবসলিউট পভার্টি লাইন, আমাদের পার্সেন্টেজ সেটা অনেক বেশি আছে ভারতের চাইতে। বাদ দিন, আমাদের অর্ধেক মাথাপিছু আয় হচ্ছে নেপালের অ্যাবসলিউট পভার্টি আমাদের সমান। কেন? তার মানে হচ্ছে আমাদের দেশে যে মূল্যবৃদ্ধি হয় তার প্রভাব বহু মানুষের কাছে ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। আমাদের একটা বাচ্চাকে ট্রাকের নিচে চাল কুড়াতে ছবি দেখি আমরা, এবং একটা ভয়ঙ্কর সাইন কিছুদিন আগে আমরা চোখে পড়লো, খুবই জরুরি এটা। উত্তরে একটা ছিনতাই হয়েছিল, একটা এটিএম বুথে এক ভদ্রলোক ঢুকেছেন, পাহারাদার ছিলেন, এক লোক জাস্ট একটা ছুরি নিয়ে ছিনতাই করতে ঢুকেছে বুথের মধ্যে ঢুকে। 8,000 না কত টাকা নিল, এরপরে ভদ্রলোক বাধা দিল, ছুরি দিয়ে তাকে খুন করে ফেললো। পাহারাদার ছিলেন, ধরে ফেললেন। পরে পুলিশও বলছে যে এই ভদ্রলোক কোনোদিন ছিনতাই করে নাই। এই এখনকার ক্রাইসিস তার এমন পর্যায়ে গেছে, তার বাসায় প্রতিবন্ধী সন্তান আছে, সে টিকে থাকতে পারছে না। বিবিসির একটা রিপোর্ট হলো, এক ট্রাক ড্রাইভার বলছে না আমাকে সম্ভবত ভিক্ষা করতে মাঠে নামতে হবে। ও তো একেবারে প্রান্তিক মানুষ না, ওরও এই অবস্থাটা তৈরি হয়েছে। কি করা দরকার ছিল, এই কথাটা বারবার হচ্ছে, এবং আমিন ভাই বারবার বলছেন 50 লক্ষ মানুষকে 15 টাকা। এখানে খুব জরুরি একটা তথ্য দিই, 50 লক্ষ মানুষকে, এই 50 লক্ষ পরিবার, 50 লক্ষ পরিবারকে যে সিলেক্ট করছেন সরকারের হিসাব মতেই 46% হচ্ছে ভুল। পরিকল্পনা মন্ত্রী ওপেনলি বলেছেন। না, এটা কিন্তু মানে মানে প্রশাসন থেকে করানো হয়েছে। না, লাভ নেই। আমি একটু বলি ভাইয়া, পরিকল্পনা মন্ত্রী না, এক সময় না, এটা একদম রিসেন্ট তথ্য। গত বছর পরিকল্পনা মন্ত্রণালয় একটা সার্ভে করে তারা নিজেরা স্বীকার করছেন সরকারের যত সোশ্যাল সেফটি নেট আছে তার মধ্যে 46% হচ্ছে অযোগ্য, মানে যারা সামর্থ্যবান মানুষ, লিস্টে ঢুকিয়ে দিয়েছে। আমি এটা সরিয়ে রাখছি। 50 লক্ষ পরিবার না, 60 লক্ষ হয়েছিল করোনার সময়। এবার এই 60 লক্ষকে কমিয়ে 50 লক্ষ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় খুব চেষ্টা করেছিল এটা 60 না আরো বাড়াতে, অর্থ মন্ত্রণালয় এটা বাড়ায়নি। মানুষের অবস্থা কি ভালো হয়েছে এর মধ্যে?
ভালো হয়নি। ছিল 10 টাকায় চাল, ওটা এখন 15 টাকায় হয়েছে। তার মানে দেখুন আপনার কাছে টাকার ক্রাইসিস এখানে দেখা যায়, অথচ এই অভাবের মধ্যে আপনি 9 কোটি টাকা দিয়ে বই কিনতে যাচ্ছেন, আলোকিত করবেন আপনি আমলাদেরকে, এক আমলার 29টা তথাকথিত কবিতার বই দিয়ে। সেটি বাতিল, না বাতিল তো এখন আমরা হাউকাউ করলাম বলে, আমরা শোরগোল করলাম বলে। আমরা এই প্রকল্প কেন হয়েছে, এখন আমরা যদি বলি অসাধারণ সব বই কেনা হবে, আমাদের কি এখন সেই বই কেনার সময়? আর আমাদের আলোকিত হওয়ার চাইতে না বেশি জরুরি কোনটা জানেন? বেশি জরুরি হচ্ছে তাদের সৎ হওয়া এবং প্রজাতন্ত্রের কর্মচারী হওয়া। জনাব নির্ভর চৌধুরী মনি, আপনার কাছে যাই। আমরা তেলে নিয়ে কথা বলছিলাম, এ নিয়ে যদি আপনার কোনো কথা থাকে বলবেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সম্প্রতি জোটের রাজনীতি নিয়ে মাঠে কথা এসছে। আমরা দেখলাম যে বিএনপির যে পুরনো একটি জোট ছিল, 20 দলীয় জোট, সেই জোট থেকে বিএনপির অন্যতম জোটের শরিক দল জামাত ইসলামের আমির সোশ্যাল মিডিয়ায় তার কথা ভাইরাল হয়েছে এবং সে বলেছে যে তাদের একটা ঘরোয়া সভায় উনি বলেছে যে বিএনপির থেকে তারা সরে এসছে। আসলে কি হচ্ছে? জি দেখেন, আমি আগে তেল নিয়ে লাস্ট কথাটুকু একটু আমাকে বলতে দেন, বলার সুযোগটা দেন। আমি লাস্ট কথা এইভাবে বলতে চাই, তেলের দাম না কমলে জীবনযাত্রার মান কমবে না, বাড়বে না। এই জীবনযাত্রা নিয়ে একটা মানুষ দেখেন, এমন একটা সময় আমি আপনাকে যদি একটা হিসাব দিই, চা বাগানের মালিকরা যে শ্রমিকরা যে আন্দোলন করলো, বাংলাদেশের প্রধান ব্যক্তি 170 টাকা পার ডে স্থির করলো বেতন। 170 টাকায় একটা মানুষের 170 টাকার সাথে কিন্তু আনুষঙ্গিক, আমি বলি, আমি আনুষঙ্গিকের কথা বলছি না, আপনি 200 করেন 300 করেন চা বাগানের। আমি আপনাকে বলি, দিন শেষে কিন্তু 450 থেকে মিনিমাম 450 থেকে 500-600 টাকা পর্যন্ত তারা মজুরি পায়। এটা সবাই ওইভাবে পায় না। এটা সবাই, ওদের কত ছিল, ওদের টার্গেট কত ছিল? 300 ছিল। ওদের 300 জায়গায় 170 করলো, 170 করলো। সেইখানে সেই জায়গায় শুনে আনুপাতিক হারে তো সেটা সবারই বাড়ে। সরকারি যারা তাদের, ওরাও সরকারি চাকরি করে, কারণ ওদের বাড়েও না কমেও না, ওদের একটা নির্ধারিত রেঞ্জেই যায়। সেই জায়গায় কি এই হিসাবের অনুযায়ী আপনার হিসাবই ধরি 500 টাকা, 200 টাকা, 300 টাকাই হইলো। একজন মানুষ যদি কর্মজীবী থাকে একটা ফ্যামিলিতে, তাহলে সেই জায়গায় আপনার 500 টাকা দিয়ে আপনার তেল কিনলেন, নুন কিনলেন, মরিচ কিনলেন, তারপরে আপনি খাবার কিনলেন, চাল কিনলেন 80 টাকা, 100 টাকা। আরো যদি বাড়ানো যায় সেটা হলে ভালো হতো। আপনার যদি গার্মেন্টসে 8000 টাকা, 8000 টাকা, 6000 টাকা, আপনার 6000 টাকা বেতনে গার্মেন্টসে বা রাস্তার শ্রমিক মজুরদের 500 টাকায় ধরি, 15,000 টাকায় কি ঢাকা শহরে আপনার বাড়ি ভাড়া দিয়ে থেকে বা আপনার জেলা শহরগুলো, বড় বড় শহরগুলো আদৌ কি সম্ভব? সরকার কি কখনো এই হিসাবটা করেছে? আমি ধরে নিলাম প্রত্যেকেই 500-400 টাকা পাইলো। 400 টাকায় কি একটা পরিবার চলা, যে পরিবারে মিনিমাম 5 জন লোক আছে, তার দ্বারা কি সম্ভব ওইভাবে চালানো? ঘর ভাড়া দিয়ে তার থাকা সম্ভব? এই জায়গায় আমি আপনাকে বলতে চাই, সরকার এখনো যদি মনে করে যে সরকার জনগণের মঙ্গল চায়, তাহলে সরকার অবশ্যই 5 টাকা দিয়ে মানুষের সঙ্গে ফাজলামো করার কোনো কারণ নাই। 46 টাকা আপনি বাড়াইছেন, 46 টাকার যদি 40 টাকাও কমান, তাও আপনি 6 টাকা থাকেন। মানুষের দাম বাড়লে কিন্তু 1 টাকা 2 টাকা বাড়ে, 6 টাকা বাড়ে না। আপনি সারের দাম বাড়াইছেন, এই যে ডিজেল, জাহিদ যেটা বললো, ডিজেল সে খায় না, কিন্তু কৃষক ডিজেল খায়। সেই কৃষকের চাল ডালটা কিন্তু আমরা খাই। এই হিসাবে কিন্তু এক বিঘা জায়গায় কিন্তু 1 বিঘা জায়গা আবাদ করতে কত 20 লিটার বা 35 লিটার ডিজেল লাগে। এখন খরার মধ্যে বৃষ্টি না থাকার কারণে আরো বেশি লাগে। সেই জায়গায় আমি এখন আপনার জোটের কথা বলছেন, জোট প্রয়োজনে হয়, জোট প্রয়োজনে ভেঙে যায়। পৃথিবীর নিয়মই এটা। রাজনীতি করতে গেলে একসময় এই জোট, এই জামাত একসাথে চলমান আন্দোলনের সঙ্গে শরিক হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্যে। তাদের ব্রোনচাইল্ডকে আওয়ামী লীগ বহন করেছিল। সো জামাতের সাথে অনেক দিনই বিএনপি সম্পর্কটা ওরকম না, ওরকম যাচ্ছে না, আপনারাও জানেন। তারপরে জামাত যেটা বলেছে, জামাতের মতো চলতেই পারে, এটা তো এমন কিছু না। জোট, আরেকটা জোট আসবে। আপনি দেখেন 14 দলের জোটেও তো অনেক সমস্যা, বহু সমস্যা। আর জামাতকে নিয়ে বিএনপি অত তড়িঘড়ি নাই বলেই কিন্তু অনেকটাই জামাতকে অনেক সময় দাওয়াত দেওয়া হচ্ছিল না, অনেক কিছুই করা হচ্ছিল না। আমি মনে করি এতে খারাপ হবে না, এটা বরং ভালোই হবে। কারণ সরকার এখন রাজনীতি কি নিয়ে করবে? সরকারের রাজনীতির তো যেটা জামাত বলে
ফেনা তুলে ফেলতো, এবং যে জামাতগুলো পরিত্যক্ত জামাত হতো সেটাই কিন্তু আওয়ামী লীগে যোগদান করতো। আমি প্রমাণস্বরূপ বলি, পাবনাতে যান, আপনি ভেড়ামারায় যান, আপনি দেখবেন বাংলাদেশে এরকম অনেক জায়গায় যান যেখানে জামাত আছে, জামাত পরিত্যক্ত জামাত কিন্তু আওয়ামী লীগকে সমৃদ্ধ করে। তো আওয়ামী লীগের লাভ লস যা হবে সেটা তাদের এখন আর বলার মতো কোনো নতুন ক্ষেত্র বের করতে হবে। একটু শেষের দিকে জনাব আমিনুল ইসলাম, আপনার দল অবশ্য বলেছে যে এটি বিএনপি জামাত জোট ভেঙে গেছে, এমন প্রচারণা চালানো তাদের রাজনৈতিক কৌশল। আজকে আলাদা দুটি সভায় আওয়ামী লীগ নেতা মাহুল হানিফ এবং জাসদ নেতা আপনাদের জোটের আরেক শরীক হাসানুল হক এমন মন্তব্য করেছে যে জামাত বিএনপির রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড এবং যে উত্থান, সেখানে কিন্তু ওদের মধ্যে ইতিবাচক কিছু দেখার কোনো সুযোগ নেই। সেই জায়গার তাকে দাঁড়িয়ে ওরা কোনটা কি করবে না করবে এটা তাদের সিদ্ধান্তের বিষয়। বাট নীলোফার ম্যাডাম যেটা বললেন যে জামাত আমাদের ব্রোঞ্জজাত একটি সংগঠন, এটা শতভাগ অর্বাচীন দাবি। তার কারণ হচ্ছে কি, জামাতের সাথে যদি আমাদের কোথাও কোনো সম্পর্ক থাকতো তাহলে আওয়ামী লীগ, আমি শেষ করি, আমার সাথে যখন আমরা জোট হবে, লিয়াজো হবে, সম্পর্ক হবে, তখন তো আমি ক্ষমতায় আসলে আপনার বিচার করব না, আপনাকে পুরস্কৃত করব আমি, যেরকম তারা করেছিল। 91-এ 3টা পার্লামেন্ট মেম্বার দিয়েছিল, 2001-এ এসে মন্ত্রিত্ব দিয়েছিল। আর আমরা ক্ষমতা আসার পরে যুদ্ধ অপরাধের কারণে তাদের বিচার করেছি। আমরা যদি সম্পর্ক থাকতো ওদের সাথে, আমরা ওদেরকে 6টা মন্ত্রিত্ব দিতাম অথবা 5টা মহিলা এমপি, সেটা দিই। হ্যাঁ, নুরমানারা কোনোদিন জামাত করে নাই। সুতরাং এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মাথায় রাখতে হবে। আর নীলুফার বেগম মনিরা যে কথাটা প্রতিক্ষণ বলে, এই যে আপনি চা শ্রমিকদের নিয়ে যে একটা কথা বললেন যে 170 টাকা, ওনার এই ধারণাই নেই যে চা শ্রমিকরা ওদের কাছ থেকে আরো কত ধরনের রেশন পায়। এই ধারণা থাকলে এই কথাটা কখনো বলতেন না। উনি গার্মেন্টস এর কথাটাও বলেছেন। আমাদের এটাও মনে রাখতে হবে, আজকে জাপানে যারা 2 লাখ 3 লাখ টাকা বেতন পাচ্ছে বাংলাদেশি টাকায়, 50 বছর আগে 2 লাখ 3 লাখ টাকা বেতন ছিল না। যেমন বাংলাদেশে 80-র দশকে গার্মেন্টস শিল্পের যখন গোড়াপত্তন হয়, তার আগে আমরা দেখেছি আজকে যারা গার্মেন্টসে কাজ করে স্টার্টিংয়ে 8,000 সব মিলিয়ে 14-15 হাজার টাকা বেতন ড্র করছে, তারা কিন্তু তখন আমার আর আপনার বাসায় উদয়াস্ত পরিশ্রম করতো, শুধু পেটে ভাতে, কোনো কিছু ছিল না। সমাজ পরিবর্তনটা, ইকোনমির পরিবর্তনটা ওভারনাইট হয় না। এই ধারণাটুকু মাথায় থাকলে কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি না। যেমন জাহির সাহেব একটি কথা বলেছেন যে আমরা মাত্র করোনার সময়ে 60 লক্ষ পরিবারকে দিয়েছিলাম। করোনার সময় 60 লক্ষ পরিবারকে দিয়েছিলাম, মানুষের কাছে পৌঁছেছিল বলে তারা যেটা প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশে মোড়ে মোড়ে রাস্তার ধারে ধারে মানুষের লাশ পড়বে, মানুষ পচে থাকবে, তারা সরকার পতন ঘটাবে, সেটা পারেনি। কারণ আমরা মানুষকে ঠিক জায়গায় অ্যাড্রেস করে যখন যা দরকার সেটা মানুষকে পৌঁছাতে পেরেছি। এখনও আওয়ামী লীগ সেই জায়গাটায় আছে বলে তারা যতই বলুক আমরা আমাদের কাজ করে যাব, মানুষের বিপদ আপদে থাকবো। শেষ কথাটা এভাবে বলতে চাই, নীলুফার মন্দিরা যতই বলুক, বাস্তবতা হচ্ছে কি, গতকালের কথা আমি আবার উদাহরণ টানছি, যখন যুক্তরাজ্যের মতো দেশ তাদের 80% গ্যাস এবং তেলের দাম বাড়াচ্ছে, তখন আমরা কমাচ্ছি। এটা হচ্ছে বিশ্ব বাস্তবতা। না, কিন্তু আমরা যে কমাচ্ছি, আমাদের অর্থনৈতিক অবস্থা, মানুষের মানে বৃহৎ জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা, এগুলো সব কিছু মিলে তো আমরা তাদের সমান না। ডাক্তার জাহিদ একটি চমৎকার কথা বলেছেন, একটু উদাহরণ দিয়েছেন। গত 3 দিন আগে টেলিভিশনে একটা নিউজ দেখলাম, সুইডেনের একজন বলছে আমার গাড়ি ছিল, আমি এখন গাড়ি বিক্রি করে দিয়েছি কারণ আমার তেল কিনে গাড়ি চালানোর সামর্থ্য নেই। এটা বিশ্ব বাস্তবতা। লন্ডনেও কিন্তু শত শত মানুষের একই বক্তব্য যে ওদের এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, কারণ ওদের জীবনযাত্রাও ওদের ইনকামের সাথে সাথে বাড়ছে। আপনি দেখেন আমার এখানে বস্তিতে যে মানুষটা থাকে, তার জীবনযাত্রা আর আপনার জীবনযাত্রা এক না। আপনি অনেক ভালো আছেন, তা বলে ওর যদি 10 টাকা বাড়ে আপনার 10 টাকা বাড়ছে না, আপনার 100 টাকায় বাড়ছে, কারণ আপনি জীবনযাত্রার লেভেলটা হাই। এই জিনিসগুলো মাথায় রাখেন। এটা তো সমস্ত আপনাদের টেলিভিশনগুলোতে আসছে নিউজগুলো। সুইডেনের মতো দেশে ওরা গাড়ি বিক্রি করে দিচ্ছে, গাড়ি কেনার টাকা নেই। তো ওদের ইকোনমিক আমাদের যে 1000 গুণ স্ট্রং, বাট ওয়াই দে আর সেলিং দেয়ার কার। তাদের গাড়ি বিক্রি করে দিলেও তাদের যে সামাজিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে তাদের খুব একটা কোনো ইফেক্ট হবে না। গাড়ি বিক্রি করে দিলে কিছু হবে না, সেটা হবে না তা বলি। আমি বলছি যে আমার কোনো গণপরিবহন, আমি বলছি গণপরিবহন ব্যবস্থাপনা একেবারেই না। আমাদের বিশ্ব বাস্তবতাটা কোথায়? হ্যাঁ, এটা ঠিক আছে।
যে তাদের যদি পরিবহনটা আমাদের বাড়াতে হবে। সেই কারণে কি সরকার বিআরটিসি বাসে কোনো ভাড়া বাড়ায়নি, কিন্তু আমাদের গণপরিবহনটা বাড়াতে হবে। এবং আমি মনে করি আমরা যেটা মেট্রো রেলটা করতেছি, যেটা হয়তো আর 1-1.5 বছর পরে চলে আসবে, এটা যদি আসে আপনি এই যে সিন্ডিকেশনের যে ব্ল্যাকমেইলিং, সেই জায়গাটা কিন্তু অটোমেটিকলি কমে যাবে, কমতে বাধ্য। কারণ আপনি বিকল্প দিতে না পারলে আপনি আইন করে প্রেশার দিয়ে সবসময় এটা পারেন না। আর আপনি যদি মুক্তবাজার অর্থনীতির কথা বলেন, সেটা আরো করা যায় না। জি ডক্টর জাহিদ, আপনার কাছ থেকে শেষ করে জোটের রাজনীতি নিয়ে কথা মানে থাকলে আপনার কাছ থেকে শুনতে চাই, আর বাদ বাকি আপনি শেষ করবেন। একদম এখানে আছি, সংক্ষেপে একটু জরুরি একটা পয়েন্ট আছে, জোটের রাজনীতি নিয়ে আসছি। সেটা হলো যে আমরা নাকি প্রত্যাশা করেছি মানুষ লাশ পড়ে থাকবে ইত্যাদি। ধরুন ইদানিং শ্রীলঙ্কা হবে কি হবে না টাইপের আলাপ হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যারা আশা করছেন মানে দেশে প্রচুর মানুষ মারা যাবে, দেশ শ্রীলঙ্কা হবে। এটা যদি কেউ না চায়, সেটা যারা অন্তত সরকারি দলে নেই তারা চায় না। কারণ দেশ শ্রীলঙ্কা হলে, দেশ দেউলিয়া হলে না, সবচেয়ে বেশি সাফার আমরা করব, আমি করব। ওনারা যা করেছেন, আমাদের এখন একটা থানা লেভেলে, ধরেন একটা জেলা শহরের একজন নেতা 2000 কোটি টাকা পাচার করে দিয়েছে, এটা আমি বলি নাই তো, এটা র্যাব বলছে। মানে একটা জেলা শহরের নেতা 2000 কোটি টাকা পাচার করতে পারে। ওনারা স্বর্গ তৈরি করে ফেলেছেন ফর মেনি জেনারেশনস। সো আমরা ওটা চাই না, আমরা চাই এই দেশটা টিকে থাকুক, ভালো থাকুক। আচ্ছা, চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা কথা খুব জরুরি। শ্রম আইন অনুযায়ী আপনি অন্য কি বেনিফিট কাউকে দিচ্ছেন, সেটা বেতনের সাথে হিসাব করা অপরাধ। ক্লিয়ার, ওভার অ্যান্ড আউট। হিসাব যদি করেন, এখন ফেসবুকে একটা মিম ঘুরে বেড়াচ্ছে, সচিবের বেতন আপনি 1 লাখ কত হাজার টাকা দেখান, তার আদার ফ্যাসিলিটিস 89,000 টাকা, তার বেতনের সময় কি এটা যোগ করে দেখান আপনি? আচ্ছা, কৃষক যে চা শ্রমিকদের সাথে আরেকটা হয়, যখনই মানুষ বলে যে 170 টাকা, তখনই মানে সাধারণ মানুষের কনসেপ্ট এইটা আসে যে যেখানে 500 টাকা মজুরি, একটা মানে ডে লেবারের মানে মিনিমাম বেতন 500 টাকা, তাহলে চা শ্রমিকরা মাত্র 170 টাকা কেন? ওই অবস্থা থেকে আমি বলতে চাচ্ছি যে শুধু 170 টাকা বেতন না। আচ্ছা, ওই হিসাবের মধ্যে একটা ছোট জিনিস, হিসাবের মধ্যে একটা ছোট থাকার ফ্রি, থাকা, চিকিৎসা, ওটা বলতে পারেন না, এগুলো কিছু হয় না। এবং থাকার, আমি একটা ছোট্ট জিনিস বলতে পারি, মানে আপনি কিভাবে 432 টাকা পাচ্ছেন, একটা ছোট তথ্য দেই, মানে আপনি কিভাবে ওর বেতন বাড়াচ্ছেন, একটা ছোট উদাহরণ দেই। এটা মালিক পক্ষ যে হিসাব দিয়েছে যে কিভাবে এত টাকা হয়েছে, এর মধ্যে আছে আপনি আপনার বাড়ির ওখানে ফল গাছ লাগাইছেন, ওটাই ফল হয়েছে ওই বাবদ এত টাকা, এটা হিসাবে আছে, আপনি চেক করে দেখবেন। সো এগুলো না শেফ ফাজলাম, আর এত কিছু লাগে না। চা শ্রমিকের চেহারার দিকে তাকান। আপনি একটা দিন একজন চা বাগানে গিয়ে কথা বলেন, সেখানে একজন চা ম্যানেজারের সাথে কথা বলবেন, তাদের লাভ কত, লস কত, তারপরে আমি একটু বলি। অন্য কিছু না, আমাদের সবচেয়ে প্রান্তিক গরিব মানুষও আমাদের চারপাশে যারা আছে আমরা দেখি, আর চা বাগানেও গেছি তো, আমরা তো বেড়াতে যাই, আমরা খুব মজা করতে যাই, তারপরে চোখে পড়ে, করেছি তারপরে চোখে পড়ে কিভাবে ওরা পাতার ভর্তা দিয়ে ভাত খায়, রুটি খায়, এসব গল্প করে এসছি। আমি তো একজন কনসাস সিটিজেন হতে চেয়েছি অনেক আগে থেকে, এগুলো জানি। ওর চেহারার দিকে তাকালে বুঝবে না কত খারাপ আছে। রাজনীতি নিয়ে একটা কথা একটু বলে শেষ করি, সেটা হচ্ছে আমি অবাক হচ্ছি যে আওয়ামী লীগ ভীষণ খুশি হয়েছে। আবার গতকাল মিস্টার আব্দুর রহমান খুব আনন্দ নিয়ে বলছেন বিএনপি সবচেয়ে বড় উইকেটের পতন হয়েছে। নীলুফার আপা যেটা বলেছেন, মানে আওয়ামী লীগ এত খুশি কেন হলো আমি ঠিক জানি না। আপা যেটা বলেছেন একটা জায়গায় একমত, যে এটা যদি হয়, প্রথম কথা এটা অফিসিয়াল না, এখনো আসলে কনফার্ম না, এটা যদি হয় বিএনপির কে বিরুদ্ধে তাকে স্টিগমাটাইজ করার জন্য আওয়ামী লীগের যে একটা রাজনীতি আছে, এটা অন্তত শেষ হবে, এটা শেষ হওয়া উচিত। জি, আমার মনে হয় আমিন ভাই ছোট্ট 10 সেকেন্ডে যদি বলেন আপনি একটু সুযোগ। না 10 সেকেন্ড না, আমার কথা হচ্ছে কি, আমি দেশটাকে, আমি না কেউই ওভারনাইট আপনি দারিদ্র্য মুক্ত করতে পারবেন না। আজকে বাংলাদেশ স্বাধীনতার 50 বছরে হয়তো যে জায়গায় থাকার প্রত্যাশা ছিল সেই জায়গায় যেতে পারি নাই, কিন্তু ডে বাই ডে আমরা ডেভেলপ হচ্ছি বলে এখানে পদ্মা সেতু হয়, হচ্ছে বলে এখানে টানেল হয়, এবং সেখানে মেট্রো রেল হয়, কিন্তু একসময় এগুলো কেউ ভাবে। শোনেন, আমি দৃশ্যত কোনো উন্নয়ন দেখতে চাই না। আমি চাই আমরা যেখানে ফেল করেছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেইখানে তারা কামিয়াব হয়, এই জন্য আমাদের কিছু করা উচিত, এবং সেই করার জন্য আমি সব সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। একটু যাই কিছু বলতে বলি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যাই হচ্ছে, অ্যাবসলিউট পভার্টি মানে $1.9 নিচে যে মানুষ বাস করে, সেটা কমার হার কমছে, মানে আগে বেশি কমতো, উন্নত হতার সাথে আরো কম কমছে। নিশ্চয়ই আপনি আজকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই, ডক্টর জাহিদ, জনাব নীলুফার চৌধুরী মনি এবং আমিনুল ইসলাম আমিন, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।